আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। একটা খবর রিসেন্টলি সবাই জানো যে ঢাবি কর্তৃপক্ষ এক্সাম 13 তারিখ নিতে পারে, ঢাবি এ ইউনিট, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষাও 19 বা 26 ডিসেম্বর হয়ে যেতে পারে। যদি আমরা 13 তারিখ এবং 19 তারিখের মধ্যে গ্যাপ দেখি তাহলে 6 দিন, আর 13 তারিখ এবং 26 তারিখের মধ্যে ধরলে 13 দিন। তো 6 দিন বা 13 দিনের গ্যাপে দুইটা পরীক্ষা হয়ে গেলে প্রিপারেশন যদি নিতে হয় একসাথে, মেডিকেল আর ডিউ প্রিপারেশন এই 2 থেকে আড়াই মাসে নিতে হবে। অ্যাকচুয়ালি কি এটা পসিবল? অ্যাকচুয়ালি কি কোনোভাবে সম্ভব দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া? এটা জানার জন্যই তো মেইনলি ভিডিওতে ক্লিক করছো, তাই না? আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলি, শুরু করি, ঠিক আছে? তাহলে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। দেখো, মেডিকেল প্লাস ডিউ এমন ক্যাটাগরির স্টুডেন্ট মেইনলি তিনটা। ক্যাটাগরি 1 হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এবং ম্যাথ ফোর্থ। ক্যাটাগরি 2 হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এবং ম্যাথ মেইন। ক্যাটাগরি 3 হচ্ছে ওর ম্যাথ ফোর্থ থাক না মেইন থাক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এইচএসসি খুব একটা ভালো হয়নি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই ক্যাটাগরিটা আলাদাভাবে বলার কারণটা কি? কারণ যখন মেডিকেল এবং ডিউর এক্সাম খুব কাছাকাছি পড়ে গেছে, সাদাভার লাইফ তোমরা দেখছো, সো এইরকম অবস্থায় একটাকে স্যাক্রিফাইস করা লাগবে। এখন স্যাক্রিফাইস তুমি কোনটা করবা সেইটা হচ্ছে একটু ভাবার বিষয়। দেখো, তোমার যদি ক্যাটাগরি 3 হও, যে তুমি অলরেডি জানো তোমার এইচএসসি ভালো হয়নি, এবং তুমি যদি এইচএসসি প্রিপারেশন, এইচএসসি রেজাল্ট দেখার পর বা এইচএসএস দেখার পর ওয়েট করছে না, যদি ভালো হয়ে যায় বা যদি মেডিকেল দেওয়ার মতো হয় তাহলে মেডিকেল দিলাম, তারপর আল্লাহ না করুক মেডিকেল না হলে আমি ঢাবির জন্য, মানে তুমি একটা হচ্ছে দোদুল্যমান সিচুয়েশন হচ্ছে মেডিকেল প্রিপারেশন শুরু করছে। মেডিকেল আমার খুব অ্যাম্বিশন, বাট হ্যাঁ এইচএসসি খুব একটা ভালো হয়নি, এখন রেজাল্ট আসলে হয়তো সুইচ করব, বাট এছাড়া হচ্ছে আমি আপাতত চালাই যাচ্ছি মেডিকেল প্রিপারেশনটা, কারণ ভালো আসতে পারে খারাপ আসতে পারে, এরকম একটা দোদুল্যমান অবস্থা। যদি এরকম অবস্থা হয়ে থাকে, মেডিকেল তুমি অ্যাসপিরেন্ট বাট এইচএসসি অতটা স্যাটিসফ্যাক্টরি হয়নি, সেই ক্ষেত্রে তুমি রেজাল্টের পরে যদি রেজাল্টের পর তো এমনিও সুইচ করতে হবে যদি রেজাল্ট তোমার মেডিকেল আসর না হয়, বাট তোমার যদি মনে হয় যে এই ডেট দেখার পর যে ঢাবির প্রিপারেশন তোমার আরো আগের থেকে শুরু করা উচিত, রেজাল্টের উপর তুমি সেরকম ভাবে কনফিডেন্ট হতে পারছো না, তুমি বেটার হয় ডিউতে সুইচ করে ফেলো, বেটার হয় ডিউতে সুইচ করে ফেলো। বাস্তব কথা বলতেছি, ঠিক আছে? কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, বাট বাস্তবতাগুলো আমি তুলে ধরতেছি, ঠিক আছে? বরং যদি ডিউতে সুইচ করে ফেলো, আগে থেকে ডিউ প্রিপারেশন গুছায় ফেলো, তোমার মেডিকেল স্যাক্রিফাইস তোমার ডিউতে একটা সিট এনে দিতে পারে ইনশাল্লাহ। বাট যদি তোমার মেডিকেল প্রিপারেশন এত ভালো করে নেওয়ার পর এইচএসসি রেজাল্ট দেখার পর তুমি দেখলে যে তোমার সেই কনফিডেন্সটা আসলে ম্যাচ হইলো না, তোমাকে তখন ডিউ প্রিপারেশন শুরু করতে, বাট তখন খুব একটা টাইমও নেই। তুমি প্রিপারেশন দিবা কখন, রিভিশন দিবা কখন? কারণ প্রিপারেশন আর রিভিশন দুইটাই দেওয়া লাগবে, ঠিক আছে? এবং আমি ফেজ 1 এবং ফেজ 2 করে এই বিষয়ে যাবো, বাট আগে বুঝো যে কোন ক্যাটাগরির জন্য কতটুকু পসিবিলিটি আছে। এই ক্ষেত্রে পসিবিলিটি সম্ভাবনা কিন্তু কম, সো বেটার হয় ডিউর জন্য শুরু করে দেওয়া, ঠিক আছে? তুমি যদি স্টিল এইচএসসি রেজাল্ট দেখা পর্যন্ত ওয়েট করতে চাও, ইটস আপ টু ইউ, ওয়েট করতে পারো। বাট তুমি যদি ফিল করো যে ইফ ইউ আর নট কনফিডেন্ট এনাফ, তুমি এখনই সুইচ করে ফেলো ডিউতে। যত আগে থেকে হচ্ছে তুমি তোমার প্রিপারেশন একটা স্পেসিফিক লাইনে শুরু করবা, তত বেটার। ওকে, ক্যাটাগরি 2 আমি বলার আগে ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে আসি, যারা মেডিকেল পরে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে এবং ম্যাথ ফোর্থ, ওরা চাইলে ম্যাথের পরিবর্তে ইংলিশ দাগাইতে পারে। তাদের জন্য মেডিকেলের সাথে ভার্সিটিটা অনেকাংশে পসিবল, কারণ ভার্সিটির ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই চারটাই তো মেইনলি পরীক্ষায় আসে, আর বায়োলজি, সরি, এই 5টা সাবজেক্টেরই তো মেইনলি পরীক্ষা হয়। তো এখন হচ্ছে 5টা সাবজেক্ট মেইনলি দাগানো হয়, 5টার মধ্যে যে কোনো 4টা। তো ম্যাথে বলতে যদি ইংলিশ দাগাচ্ছে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ এই চারটাই হচ্ছে মেডিকেলের পড়াশোনার সাথেই পড়া হচ্ছে। কেমিস্ট্রি, বায়োলজি তো পুরোপুরি কমপ্লিমেন্ট করে, ভার্সিটি ইংলিশও কমপ্লিমেন্ট করে, রিটেনের জন্য জাস্ট 2-1টা টপিক এক্সট্রা দেখতে হয়। ভার্সিটি ফিজিক্সটা আলাদা করে করা লাগে, আর মেডিফিজিক্স এত পরিমাণে অল্প, মেডিফিজিক্সের সাথে ভার্সিটি ফিজিক্স একটানে করে ফেলা পসিবল। জাস্ট ফিজিক্সটা, যদিও ঢাবিতে ফিজিক্স যথেষ্ট কঠিন করছে লাস্ট 2 বছর ধরে, আমার বছর না পরের বছর 2 বছরই কঠিন করছে, বাট স্টিল ফিজিক্সের একটা বেসিক প্রিপারেশন মেডিকেলের সাথে সাথে রাখা পসিবল, কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলে, ঠিক আছে? সো এই একটা ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি ভাবে পসিবল, এই একটা ক্যাটাগরির ক্ষেত্রে জাস্ট আমি বলবো মোটামুটি ভাবে পসিবল। এছাড়া তুমি যদি ক্যাটাগরি 2 এর মানুষ হও, লাইক মি, মেডিকেল প্রিপারেশন কিন্তু ম্যাথ মেইন। ভাই আপনি কি করছিলেন? আমি ম্যাথ ধরি নাই, আমি ম্যাথ ধরিই নাই। আমার মেডিকেল পরীক্ষা 20 দিন পর ঢাবি হয়েছিল, আমি লিটারালি কিছু না পড়ে গেছি। আমি ওই এইচএসসি যে রেসিডুয়াল মনে ছিল ওইটা থেকে দিছি, যা হয়েছে হয়েছে, চান্স হয়েছিল বাট অনেক পিছিয়ে র্যাঙ্কে, ঠিক আছে? বাট তোমার যদি ওই প্রিপারেশন না থাকে যে তোমার ম্যাথ মেইন, তুমি মেডিকেল প্রিপারেশন নিতেছো, সেই ক্ষেত্রে তোমার যে কোনো একটা চুজ করতে পারো, ইদার মেডিকেল অর ডিউ, ইদার ম্যাথ অর ডিউ। যদি এই কন্ডিশন থাকে
তুমি পসিবিলিটি অলমোস্ট নাই। ধরো তুমি যে কোনো একটা তোমাকে রেসিডিউ দিয়ে দিতে হবে। লাইক তুমি যদি মেডিকেল টার্গেটেড হয়ে আগাও, তোমার ঢাবি হচ্ছে তোমাকে রেসিডিউ হিসাবে যা যা ওই জানো ওই জানা দিয়ে আগের পড়া দিয়ে দিতে হবে। যদি ঢাবি টার্গেট করে আগাও তাহলে মেডিকেল হচ্ছে যা জানো যা পারো ওই আগের পড়া আগে জানা দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি পসিবল কাদের জন্য? যারা ক্যাটাগরি 1 তাদের জন্য, ঠিক আছে? আর ক্যাটাগরি 3 2 এর কথা আমি বললামই, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি তুমি কোন ক্যাটাগরিতে আছো, তোমার জন্য মেডিকেল ঢাবি দুইটা প্রিপারেশন এই 2 মাসে আদৌ পসিবল কিনা সেটা তো তুমি জেনে গেছো। এখন এই সময়টা কি করব? যারা ডিরেক্টলি মেডিকেল অ্যাসপিরেন্ট এবং আচ্ছা আমার লেখা একটু নষ্ট হয়ে গেছে, যারা হচ্ছে ডিরেক্টলি একদম সোল মেডিকেল অ্যাসপিরেন্ট, যারা হচ্ছে সোল ডিও অ্যাসপিরেন্ট এবং যারা হচ্ছে ক্যাটাগরি 1 এর স্টুডেন্ট, এই তিনজনের জন্য এখন আগামী রোডম্যাপটা কি হবে আমি এখন ভিডিওর সামনের অংশে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। ওকে, ওয়ান বাই ওয়ান আমি ক্লিয়ার করতে করতে গেছি। এটা হচ্ছে মোটামুটি আমাদের টাইমলাইন, যে আজকে ভিডিওটা যখন আপলোড হইতেছে আজকে তারিখ হচ্ছে তোমার 5 অক্টোবর, যদি ভুল হয় 5 অক্টোবর, আচ্ছা যাই হোক 5 অক্টোবর। এখন কথা হচ্ছে যদি তুমি অক্টোবর লাস্ট পর্যন্ত বিচার করো, এদিকে হচ্ছে তোমার 25 দিন এবং এদিকে হচ্ছে নভেম্বরের 20 তারিখ পর্যন্ত 45 ডেজ, এই পর্যন্ত আমি রাখবো হচ্ছে ফেজ 1। কথা হচ্ছে ভাইয়া 45 দিন পর্যন্ত ফেজ 1 কেন রাখছেন? কারণ এই সময়ের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হবে, এই সময়ের মধ্যে তুমি মেডিকেল বলো ঢাবি বলো প্রত্যেকটা কোর্সে টানা ক্লাস চলবে এবং এই ফেজ 1টা হবে তোমার প্রিপারেশন ফেজ। এখানে তুমি অনলাইনে ক্লাস করো, অফলাইনে ক্লাস করো, নিজে বাসায় পড়ো, যেমনি করো, এই সময়ের মধ্যে হচ্ছে তুমি তোমার পড়াশোনা প্রিপারেশন শেষ করো, ঠিক আছে? যদি পারো গ্যাপগুলো এই সময়ের মধ্যে ফিল আপ করো, চেষ্টা করো গ্যাপ এই সময়ের মধ্যে ফিল আপ করতে। ভাই এমনিতেই সময় কম, রোজ ক্লাস চলে, গ্যাপ কেমনে ফিল আপ করবো? কিছু কিছু টপিক তুমি দেখছো ওই দিন পড়া অন্যান্য দিনের চেয়ে একটু কম, চেষ্টা করো অন্য গ্যাপ বা অন্য কিছু ফিল আপ করে ফেলতে চেষ্টা করো, যত বেশি পারো ওই সময়টা কাজে লাগাইতে। কারণ এরপর যখন রিভিশন শুরু হবে তুমি রিভিশন টাইম দিবা না গ্যাপ ফিল আপ টাইম দিবে, রিভিশন সহ গ্যাপ ফিল আপ একসাথে করতে গেলে ওই এক রিভিশনে 20 দিন চলে যাবে, বুঝছো? আগে থেকে গ্যাপ ফিল আপ করে একটা ডিভাইসে হচ্ছে আগে থেকে গ্যাপ ফিল আপ করে রাখলে ডিভাইসে গিয়ে তোমার পড়তে সুবিধা হবে। ওকে, তো এই টাইমটা যারা মেডিকেল আসো কোনো কোর্স আছে তারা মেডিকেল কোর্সের ওইটাই ফলো করো, ওই ফ্লোতে আগাও। যারা ঢাবির কোর্সে আসো তারা ঢাবির কোর্সের ওই ফ্লোতে আগাও, ওইটাই ফলো করো। যারা ক্যাটাগরি 1 এর স্টুডেন্ট আসো মেডিকেল বাট হচ্ছে ম্যাথ ফোর্থ ইংলিশ দাগা ঢাবিতে একটা পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমি বলবো তোমাদের মেডিকেলের রুটিনটা হবে এরকম যে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হোক কি ক্যাটাগরি 1 মেডিকেলের সাথে হচ্ছে ঢাবি দাগে যাও, তুমি মোটামুটি ভাবে এই টাইপের একটা রুটিন ফলো করতে পারো যে তুমি হচ্ছে ডেইলি 2 রকমের সাবজেক্ট রাখলা, একদিন বায়ো একদিন কেমিস্ট্রি একদিন ফিজিক্স, একদিন বায়ো একদিন কেমিস্ট্রি একদিন ফিজিক্স। তুমি ফিজিক্সের সাথে মেডিফিজিক্সের সাথে ভার্সিটি ফিজিক্সটা করে ফেলো। মেডিফিজিক্সে তোমার কতক্ষণ লাগে? মেডিফিজিক্সে তুমি একটু চিন্তা করো, মেডিফিজিক্সে তোমার হচ্ছে আমি যদি একটু বলি মেডিফিজিক্সে তোমার মেইন কাজটা কি? মেডিফিজিক্সে তোমার মেইন কাজটা কি? মেডিফিজিক্সে তোমার মেইন কাজটা হচ্ছে দাগানো লাইন, ঠিক আছে? দাগানো লাইন আর অনুশীলনী, দাগানো লাইন আর হচ্ছে অনুশীলনী, এই দুটো জিনিস কিন্তু তোমার মেইনলি করে ফেললে এনাফ, ঠিক আছে? দাগানো লাইনটা তুমি শুধু মেইন রাইটারে পড়ো আর অনুশীলনীটা 2 রাইটার ইসাক স্যার তপন স্যার এই 2 রাইটারে করো। এই দুটো করতে অল ওভার তোমার কতক্ষণ? 3 আওয়ার্স এর মতো লাগবে, আমি ধরলাম 3 আওয়ার্স, আরো এত বেশিও লাগে না, ঠিক আছে? তুমি যখন এইটার সাথে তবে এই টোটাল 3 আওয়ার্স লাগবে না, তুমি সাথে যদি মেডিকেল কোশ্চেন ব্যাংক করো তাহলে হচ্ছে টোটাল 3 আওয়ার্স এর মতো লাগতে পারে, যদি দুইটা এতক্ষণ সময় লাগে না। এইটার পাশাপাশি তুমি যখন প্লাস ইউ কোশ্চেন ব্যাংক করবা সেইখানে তুমি ধরো এক্সট্রা আরো 2 থেকে 3 ঘন্টা দিলা পার চ্যাপ্টার 6 আওয়ার, সেক্ষেত্রে তাও তোমার মোটামুটি জাস্ট ভার্সিটি ফিজিক্সটা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি মেডিকেলের ফিজিক্সের পড়াশোনার পাশাপাশি জাস্ট এক্সট্রা কোশ্চেন ব্যাংক সলভটা হচ্ছে তোমার এক্সট্রা একটা ঢাবির প্রিপারেশন হিসেবে কাজ করতেছে এবং এইটুকু জিনিসই এনাফ। লাইক তুমি মেডিকেল থেকে যখন পরীক্ষা দাও তুমি অলরেডি বায়ো দিয়ে মার্ক তুলতেছো, অলরেডি তুমি বায়ো দিয়ে রিটেন আর এমসিকিউ মিলে একটা ভালো মার্ক তুলে ফেলতেছো, কেমিস্ট্রির তুমি এমসিকিউ জন্য ভালো মার্ক তুলে ফেলতো, রিটেন মোটামুটি আসতেছে, রিটেন মোটামুটি তুমি 10 এর মধ্যে যদি 5-6 তুলো দ্যাটস নট ব্যাড, ঠিক আছে? তুমি ইংলিশ দাগাইছো, তো ইংলিশ থেকে তুমি মোটামুটি তোমার মেডিকেলে যেমন এমসিকিউ তেমন এমসিকিউ তুমি এখান থেকে একটা ভালো পরিমাণ মার্ক তুলতেছো, তুমি ইংলিশের রিটেন থেকে ধরলাম 5 সামথিং তুলতেছো। সো তোমার ফিজিক্সের মধ্যে যদি রিটেন একটু ঘাটতি থাকে তুমি জাস্ট এমসিকিউটা সামহাউ কভারেজ দিতে পারো, তোমার কিন্তু মোটামুটি ঢাবিতে একটা সিট চলে আসতেছে। সো ওইটার জন্য তুমি আলাদাভাবে ঢাবি সবকিছু কনসেপ্ট এই সে হ্যান ত্যান এত কিছু করার দরকার নেই, মেডিকেলে যা পড়া পড়ছো ওইটার সাথে জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা আলাদা করে টাইম দাও, হ্যান্ড ক্যালকুলেশন আর অ্যানালিটিক্যাল স্কিলটা তুমি বজায় রাখো।
জাস্ট এই একটা কাজ করো। যদি আমার বলছে ভাই আপনি একসাথে মেডিকেল ডিউ কেমনে ক্র্যাক করছেন, আমি ঢাবির জন্য আলাদা কিচ্ছু করিনি, জাস্ট আমার সামনে যখন ফিজিক্সের কোনো ঢাবি স্ট্যান্ডার্ড প্রবলেম আসতো, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রবলেম আসতো, আমি স্কিপ করতাম না, জাস্ট আমি একটা কাজ করতাম, এখন তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে তুমি মেডিকেল সাইড ঢাবি দিতে পারবে। আর যদি তোমার কাছে তাও মনে হয় যে ভাইয়া হ্যাঁ আমি ক্যাটাগরি 1 এর স্টুডেন্ট, স্টিল ভার্সিটি ফিজিক্স একসাথে করার মতো আমার টাইম নাই, আমি বরং এই 3 ঘন্টা করার পর এই এক্সট্রা 3 ঘন্টা আমি আমার গ্যাপ ফিল আপ করবো, তাইলে হচ্ছে অনলি সোললি মেডিকেল প্রিপারেশন নাও, ঢাবি হচ্ছে যা ডিসিডিউ সেটা দিয়ে দিবা। ওকে, মোটামুটি এখানে একটা স্যাক্রিফিশিয়াল ব্যাপার সবাই চলে আসতেছে। আর এগুলো হবে তোমার প্রাইমারি সাবজেক্ট, এগুলো তুমি হচ্ছে মেইন টাইমটা দিবা, আর সাথে তুমি 2 ঘন্টার মতো এই সাবজেক্টগুলো ডেইলি টাইম দিবা। কারণ তুমি আলাদাভাবে যদি এই সাবজেক্টগুলা টাইম দিতে যাও তাহলে হচ্ছে তুমি টাইম কুলাইতে পারবা না, 45 ডেজে টাইম কুলাইতে পারবা না। কথা হচ্ছে ভাইয়া অধ্যায় সহ সিলেক্ট করে দেন, অধ্যায় সহ আমি সিলেক্ট করে দিলে ওই রুটিন 100% কখনই ফলো করতে পারবা না। আমি তোমাকে মোটামুটি একটা রোড ম্যাপ, একটা ছক দেখাইছি, তুমি ছক অনুযায়ী আগাও, ঠিক আছে? তো তুমি হচ্ছে এটা 2 ঘন্টা টাইম দাও, এটা 6-7 ঘন্টার মতো টাইম দাও, ডেইলি 8-9 ঘন্টা বা আরো বেশি, 8-9 আওয়ার্স আমি নিজের হিসাবে বললাম, তুমি আরো বেশি 10 আওয়ার্স প্লাস যদি পড়তে পারো সেটা আরো ভালো, ঠিক আছে? যত বেশি টাইম দিবা তত বেশি তোমার নিজের উপকার, বুঝতেছো? এখন কথা হচ্ছে এইগুলো তো আমি দিনে বেশি পড়তেছি, এগুলো কম পড়তেছে ভাইয়া। কোর্স অনেক সময় থাকে যে ওই দিন ইংলিশের ক্লাস, ওই দিন জিকের ক্লাস, বা ওই দিন হচ্ছে জিকের ক্লাসে পরের দিন জিকের এক্সাম, ওই দিন ইংলিশ ক্লাসে পরের দিন ইংলিশ এক্সাম, তাহলে পরের দিন আমার ইংলিশ পড়া লাগবে। সেদিন ভাই তুমি ইংলিশটাকে প্রাইমারি সাবজেক্ট হিসেবে নাও, ফিজিক্স অল্প পড়ো, সেদিন তুমি জিকেটাকে মেইন সাবজেক্ট হিসেবে নাও, কেমিস্ট্রি বা হচ্ছে জিকের সাথে একটা গেছে বায়োলজি, যেদিন যেটা পড়ে সেটাকে অল্প পড়ো, মানে যেদিন তোমার যে ক্লাসে তুমি সেটাকে মেইন সাবজেক্ট রাখো, একটাকে হচ্ছে সেকেন্ডারি সাবজেক্ট রাখো। তুমি কোন একটা কোর্সের সাথে আসো, স্টিল তুমি সেই রুটিনটা ফলো করতে পারো যে তোমার কোর্সের যে ক্লাস চলছে সেই ক্লাসের সাথে তুমি হয় ইংলিশ বা জিকে রাখলা, যদি ইংলিশ বা জিকে ক্লাস চলে তাহলে তুমি তার সাথে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যে কোনো একটা রেখে জাস্ট ওইটার মিস্টেকস গুলো, ওইটার গ্যাপস গুলো, ওইটার জিনিসটা তুমি হয়তো পরে ফিল আপ করার জন্য, পরে হচ্ছে ওই গ্যাপের জিনিসগুলো পড়ার জন্য রাখছিল, সেগুলো হচ্ছে তুমি ওই দিনই পড়ে ফেলো। তাইলে এই ছোট 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 গ্যাপগুলো যেটা তুমি রিভিশনের সময় ফিল আপ করতে, এইগুলা ডেইলি অল্প 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 করে ফিল আপ করতে 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 দেখবে রিভিশন পর্যন্ত আস্তে আস্তে প্রায় সব গ্যাপ ফিল আপ হয়ে গেছে, রিভিশনে গিয়ে ডিরেক্টলি রিভিশনে ঢুকতে পারতেছো, ঠিক আছে? ফেজ 1 এর এই রুটিনটা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট হতো তারা ফলো করতে পারো। এখন কথা হচ্ছে এই যে এই 45 ডেজের টাইমলাইনটা, এটা তো মেডিকেল অ্যাসপিরেন্ট বা ক্যাটাগরি 1 এর জন্য গেলো, যারা ক্যাটাগরি 2 ডিরেক্টলি ভার্সিটি অ্যাসপিরেন্ট তাদের কি হবে? যারা ডিরেক্টলি ভার্সিটি অ্যাসপিরেন্ট তাদের কি হবে? দেখো তোমরা যেটা করতে পারো, আমি হচ্ছে টেন্টেটিভ একটা ইয়া দিতেছি, ঠিক আছে? যে আমি তোমার জায়গায় হলে কি করতাম, এটা যে 100% এমন ভাবে মানতে হবে, নট লাইক দ্যাট, আমি তোমাকে জাস্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিচ্ছি। ওকে, তুমি হচ্ছে সপ্তাহের, ভালো কথা, এখানে কিন্তু সপ্তাহে 6 দিন থাকে, ফ্রাইডে আমি ফাঁকা রাখতে, ফ্রাইডে ইজ আপ টু ইউ। এই দিন তুমি পুরো উইকলি রিভাইজ করবা, নাকি তুমি কোর্সের ক্লাস করবা, নাকি কোনো কোর্সের গ্যাপ ফিল আপ করবা, ইটস টোটালি আপ টু ইউ। ফ্রাইডে এর জন্য আমি তোমাকে আলাদা কোনো রুটিন দিচ্ছি না, বাট এই 6 দিন অন্তত এইভাবে যদি কাজে লাগাও, ইংলিশ জিকে রেগুলার টাচে থাকে, ইংলিশ জিকে ভালো করবা, নাইলে রেগুলার টাচে না থাকলে ইংলিশ জিকে খারাপ করবা, এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। রুটিনে আজকে তোমার ধরো কোষের গঠনের ক্লাস, রুটিনে আজকে ধরো তোমার ব্রায়োফাইটার টেরিডোফাইটার ক্লাস, ধরো আজকে তোমার গুণগত রসায়নের ক্লাস, স্টিল আজকে তুমি ইংলিশ বা জিকের যে কোনো টপিক 1 ঘন্টার জন্য হইলেও পড়ো, একটু হইলেও প্র্যাকটিস করো, নাইলে একবারে যখন পড়তে যাবা বলবা ভাইয়া ইংলিশ পারি না, জিকে তো সমস্যা, জিকে সিলেবাস বাকি, ইংলিশে প্রচুর গ্যাপ, যেটা সলভ করে ওটাই ভুল হয়, এই প্রবলেমস গুলো কোনোদিনও সলভ হবে না, পরীক্ষায় মার্ক উঠবে না। এই সময়টা কাজে লাগাইতে হলে এই প্রেশারটা, এই এক্সট্রা সেকেন্ডারি সাবজেক্টের প্রেশার নিতেই হবে। ভার্সিটির ক্ষেত্রে যদি আমি বলি, ভার্সিটির ক্ষেত্রে তুমি হচ্ছে ফিজিক্সের সাথে বায়োলজিটা দেখতে পারো, কারণ বায়োলজি হচ্ছে ভার্সিটিতে খুবই নিরেট লেভেলে, খুবই সারফেস লেভেলের আসে। মেডিকেল জন্য এত ইনডেপথ, এত এনহ্যান্সড প্রিপারেশন, এত প্রিপারেশন লাগে না। তুমি মেইন দাগানো লাইনের যে টপিকগুলো এবং কিছু রিটেনের ফিক্সড টপিক আছে সেগুলো যদি পড়ো, তোমার কিন্তু ঢাবির বায়োলজির জন্য খুব অল্প পড়াতেই হয়ে যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তোমার মেইন টাইম ক্রেভিং পার্ট কিন্তু ফিজিক্স ম্যাথ। তুমি ফিজিক্স ম্যাথের সাথে অল্প করে বায়োলজি দেখতে পারো। আমি হচ্ছে 2 দিনের জন্য এরকম রাখছি যে ফিজিক্স ম্যাথের সাথে তুমি 1-2 দিন হচ্ছে একটু চাপ নিয়ে বায়োলজিটা দেখলা, ওই দিন হচ্ছে তুমি সেকেন্ডারি সাবজেক্ট বায়োলজি রাখলা, আর বাকি দিনগুলো তুমি সোললি এক সাবজেক্টে ইন ডেপথ টাইম দিলা। তুমি একদিন কেমিস্ট্রি পড়লা, তারপর দিন হচ্ছে ম্যাথ বায়োলজি করে আবার একদিন কেমিস্ট্রি পড়লা, এরপরের দিন সোললি ফিজিক্স, তারপরের দিন সোললি বায়োলজি, আবার হচ্ছে ফ্রাইডে তুমি সোললি ম্যাথ করলা। তুমি মোটামুটি এরকম একটা টেন্টেটিভ ম্যাপে আগাইতে পারো, ঠিক আছে? 2টা দিন হচ্ছে তোমাকে স্পেসিফিক্যালি 2টা সাবজেক্ট একসাথে পড়তে হবে, এবং আমি ফিজিক্স আর ম্যাথের সাথে বায়োলজি দিছি, কারণ বায়োলজি হচ্ছে অল্প, তো মোটামুটি ভাগে ভাগে করে ভার্সিটির জন্য পড়া যায়, মেডিকেলের জন্য বা বায়োলজি হিউজ, ঠিক আছে? মেডিকেল জন্য বা ফিজিক্সটা এরকম ভাগ ভাগ করে পড়া যায়, বাট যেহেতু মেডিকেলের সাথে অনেকে আসো যারা কোনোভাবে পসিবল না ফিজিক্সটা একটু ঢাবি অ্যাটেন্ড করতে, তারা ফিজিক্সের সাথে চেষ্টা করবে ঢাবি কোশ্চেন ব্যাংকটা, জাস্ট ঢাবির ফিজিক্স আর কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে। যদি এইটুকু হ্যান্ড ক্যালকুলেশন স্কিল রাখতে পারো তাতেই চলবে, ঠিক আছে? আর ভার্সিটি যারা তারা এই রোড ম্যাপ ফলো করে হচ্ছে আগাইতে পারো, এবং সাথে সাথে কথা হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো ডেলি পড়ার পরও তোমার সাথে কিছু এক্সট্রা টাইম রয়ে গেছে, ওই এক্সট্রা টাইমটা
ওয়েস্ট না করে ওই এক্সট্রা টাইমে চেষ্টা করো নিজের যে ভার্সিটির গ্যাপগুলো আছে, আগে করা ভুলগুলো আছে সেগুলো ফিল আপ করতে। কারণ ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তোমার যে ভুলগুলো হইতেছে, তুমি যদি ম্যাথের জায়গায় ইংলিশ দাও, ইংলিশের যে ভুলগুলো হইতেছে এগুলো রিপিটেড প্র্যাকটিস ছাড়া ভালো করা কোনোদিনও পসিবল না, ঠিক আছে, কোনোদিনও পসিবল না। আর মোটামুটি তুমি এগুলো করতে করতে 20 তারিখ চলে আসছে, বা যদি ভালো মতো ফলো না করো 20 তারিখ ক্রসও করে যেতে পারে, কিন্তু 20 তারিখের পর তোমার চলে আসবে দ্য ফেজ 2, রিভিশন ফেজ। এই ফেজ 2 বা রিভিশন ফেজে তোমাকে যে কোনো একটা প্রপারলি চুজ করে নিতে হবে, যে কোনো একটা প্রপারলি চুজ করে নিতে হবে। লাইক তুমি 2টা রিভিশন একসাথে করতে হবে না, তোমাকে যে কোনো একটা রিভিশনই করতে হবে। এখন তুমি যেহেতু প্রিপারেশন একসাথে নিছো, তোমার মোটামুটি কিন্তু মাথায় একটা রেসিডিউ রেডি। তোমার কিন্তু মাথায় হচ্ছে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট যদি হও, একদম সোল মেডিকেল টার্গেট, তুমি এই রিভিশনে সোল মেডিকেলের জন্যই হচ্ছে রিভিশনটা করলা, ঢাবিটা জাস্ট তুমি অ্যাটেন্ড করার জন্য করলা। তুমি হচ্ছে ঢাবি প্রিপারেশন নিছো, তুমি ঢাবিটাই অ্যাটেন্ড করলা। মেডিকেল যদি দিতে চাও যে না মনের সান্ত্বনার জন্য দিলা, বা হচ্ছে দিতে চাচ্ছ, একটা ইচ্ছা আছে দিলা, ইচ্ছা, বাট খুব একটা হচ্ছে মেডিকেল ডিউ প্রিপারেশনে মেডিকেল খুব একটা আসলে লাভ হয় না, বাট মেডিকেল যারা বলছে তাদেরটা বুঝলেই তো আর কি। আর যদি তুমি ক্যাটাগরি 1-এর যেটা কথা বললাম, যে তোমার ম্যাথ 4th মেডিকেল অ্যাসপিরেন্ট ডিউ লাগা যাচ্ছে, এখন এই রিভিশন ফেজে তুমি কি করবা? তুমি রিভিশন ফেজে তোমার রিভিশনটা করবা মেডিকেল বেসড, তুমি তোমার রিভিশনটা করবা মেডিকেল বেসড, তুমি তোমার রিভিশন করবা মেডিকেল বেসড, ঠিক আছে, তুমি তোমার রিভিশন করবা মেডিকেল বেসড। এবং এর সাথে তুমি কি ভাই ফিজিক্স, যেহেতু আমি ঢাবির ফিজিক্সটা একটু এখানে টুকটাক কোশ্চেন ব্যাংক দেখছি, আমি এখানে কোশ্চেন ব্যাংক দেখে যাবো, এইখানে কোশ্চেন ব্যাংক দেখা ডিভিশন ফেজে কোনো দরকার নেই। মেডিকেল প্রিপারেশন 100% সলিড রাখো, ঢাবি যেদিন অ্যাটেন্ড করতে যাবো তার আগের 1-2 দিন জাস্ট কোশ্চেন ব্যাংকে যেগুলো সলভ করছিল ওগুলা টুকটাক ম্যাথগুলা, ওই মিস্টেক গুলা একটু দেখে যাইতে পারো বড় জোর, ঠিক আছে। কিন্তু ঢাবির জন্য আলাদাভাবে কোনো রিভাইজ বা আলাদাভাবে কোনো কিছু করতে যায়ও না, আমও যাবে ছালাও যাবে। একসাথে কতটা সেফলি তুমি আগাইতে পারো জাস্ট আমি সেটার একটা এজ অফ দ্য লাইন তোমাকে ধরা দিতেছি, ঠিক আছে। এবং এটা এমনও না যে ঠিক এইভাবে তুমি ফলো করতে পারলেই হয়ে গেল, এবং মুখে বললাম যে এইভাবে ফলো করবা হয়ে গেল, মুখে বললাম তুমি ফলো করলা, এত সহজ না, ভয়াবহ রকম টাফ। ফলো করতে গেলে বুঝবা, ঢাবি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে গেলে বুঝবা, ঢাবিতে ফিজিক্স যে পরিমাণ পেঁচায় সলভ করতে গেলে আসলে খবর হয়ে যাবে। সো তুমি যদি মনে করো যে হ্যাঁ আই এম কেপেবল এনাফ টু কন্টিনিউ দিস থিং, দেন অফকোর্স ইউ কন্টিনিউ, নো প্রবলেম। বাট তোমার যদি মনে হয় যে না ভাই পসিবল না, যে কোনো একটার দিকে ফোকাস করো, আমি বারবার ভিডিওতে বলতেছি যে কোনো একটার দিকে ফোকাস করো। দুইটার দিকে ফোকাস যদি করতে চাও, কি কি অবস্থায় কিভাবে করতে পারো আমি সেটা দেখায় দিছি, বাট তাই বলে যে করতে হবে বা বললেই করতে পারবা, ইটস নট লাইক দ্যাট। দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া মোটেও মুখের কথা না। আমার ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল সেকেন্ড ইয়ার আগে ছিল, কিন্তু আমি যখন 2টা প্রিপারেশন একসাথে নেওয়া শুরু করছি 2 দিন পরে বুঝতে পারছি এটা এই 2টা জীবন একসাথে পসিবল না, যে কোনো একটা চুজ করতে হবে। আমি আমার বুয়েট স্যাক্রিফাইস করছি লিটারালি। আমি সায়েন্স নিয়েছি বুয়েটের জন্য, বাট আমি 9-10-এ ওই যে সায়েন্স বুয়েটে পড়বো দেখে সায়েন্স নিয়েছি, সেই ভাবধারা এসে টেস্টের পর যে মেডিকেলে সুইচ করছি, আমি রীতিমতো বুয়েট স্যাক্রিফাইস করছি না, আমি বুয়েটে কিচ্ছু পড়া পড়বো না, কিছুই না, আমি জাস্ট আগ্রহ থেকে ফর্ম তুলছে অ্যাটেন্ড করবো। রেসিডিউ আলহামদুলিল্লাহ এইচএসসি তে ভালো ছিল, প্রিলি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যেহেতু প্রিপারেশন নিন তাই রিটেন ক্লিয়ার হয়নি, বইয়ের চান্স হয়নি, স্বাভাবিক ভাই, এটাই বাস্তব। সো চুজ ইউর টার্গেট ওয়াইজলি অ্যান্ড ফার্মলি, এটাই হচ্ছে কথা। আর আরেকটা যেটা বলবো, এই যে এইখানে যে আমি রুটিনটা সাজায় দিছি, এই রুটিনের মধ্যে বায়োলজির কোনো চ্যাপ্টার 2 দিনের বেশি টানবা না, বায়োলজির কোনো চ্যাপ্টার 2 দিনের বেশি টানবা না। লাইক একটা চ্যাপ্টার অনেক বড়, কিভাবে একটা চ্যাপ্টার মেডিকেল জন্য পড়তে, এটা আমি অলরেডি ভিডিও বানাইছি, আমার নিজের চ্যানেলে আছে, ববের চ্যানেলে আছে, তুমি যে কোনো চ্যানেলে ভিডিওটা পাবা, ঠিক আছে। পার্ট 1 মেডিকেল প্রিপারেশন সিরিজে পার্ট 1 ভিডিওটা ওখানে আমি বলে দিছি। সো এই 2 দিনের বেশি তুমি হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারকে আর লেংদি করবা না, 2 দিনের মধ্যে এক চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবা। কেমিস্ট্রি 3 থেকে 4 দিনের মধ্যে এক চ্যাপ্টার শেষ করার চেষ্টা, 3 থেকে 4 দিন অনেক বেশি বলছি, সর্বোচ্চ 3 দিন, 4 দিনও না, সর্বোচ্চ 3 দিনের মধ্যে এক চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবা। ফিজিক্স যে চ্যাপ্টার যেদিন ধরতো ওই চ্যাপ্টার ওই দিনই শেষ করতে হবে, এইটা মাস্ট। এছাড়া এই গ্যাপ তুমি ফিল আপ করতে পারবা না, এবং এই রুটিনও তোমার যে ফিল আপ করতে হবে এর আগের সিলেবাস অন্তত 40% কমপ্লিট থাকতে হবে, নাহলে 20 তারিখের মধ্যে শেষ হবে না। অনেক টাইট একটা শিডিউলে পড়ে গেছো, এখন এই টাইট শিডিউলে ভাইয়া সার্ভাইভ করে কি হবে, এত এত এটা করতে হবে ওইটা করতে হবে, এত কিছু সার্ভাইভ করে কি হবে, হতাশ লাগে। জাস্ট একটা কথা বলে ভিডিও শেষ করব, এই পজিশনে, এই ক্রাইসিসে, এই কঠিন অবস্থায় তুমি একা না, তোমার পুরা ব্যাচ, তোমার প্রত্যেকটা ব্যাচমেট এই সেম অবস্থায় হতে যাইতেছে। তুমি আল্লাহর উপর ভরসা রেখে নিজের বেস্টটা দিয়ে যাওয়ার চেষ্টা করো, যতখানি পারো। একটা ফোকাসড প্রিপারেশন না, দুইটা একসাথে নেওয়া লাগবে, নো নিড যে কোনো একটা ফোকাস প্রিপারেশন আছে, যদি তোমার কাছে মনে হয় যে না ভাই পারতেছি না, ইনস্ট্যান্ট সুইচ করো, ভাইয়ার কথা ওভাবে ফলো করে যদি পারি ওইভাবে নিয়ে দরকার নেই, তুমি যেটার উপর কনফিডেন্ট সেই দিকে আঁকাও, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ যেটা ফোকাস করে গেছে সেটাতে ভালো কিছু হবে, ঠিক আছে। আর
মেডিকেলের পাশাপাশি ঢাবি না হইলেও বাকি যে এক্সামগুলো সেগুলো যেহেতু ডিলে আছে, সেগুলোকে যেহেতু টাইম পাওয়া যেতেছে, তুমি কিন্তু অন্য ভার্সিটিগুলোর জন্য ঠিকই অ্যাপ্লাই করতে পারতেছো। সো হতাশ না হয় নিজের প্রিপারেশন সুন্দরভাবে চালিয়ে যাও। দোয়া রইল সবার জন্য। ভিডিও আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।